আপনারা জানেন গত বছর 2023 সালের 7ই অক্টোবর হামাস বাহিনী ইসরায়েলের উপর রকেট হামলা চালায়। তারপর থেকেই একের পর এক ইসরায়েল বাহিনী লাগাতার আক্রমণ চালিয়ে যাচ্ছে প্যালেস্টাইন ভূখণ্ডের উপরে। আজ সেই দেশের মানুষ এক ভয়াবহ মানবিক সংকটের মুখে দাঁড়িয়ে পড়েছে এবং এ অবধি যা রিপোর্ট প্রায় 31,000 মানুষের মৃত্যু হয়েছে ওই গাজা ভূখণ্ড সহ প্যালেস্টাইনে। এবং ওই ভূখণ্ডের যা ঘর বাড়ি, অফিস আদালত, স্কুল কলেজ সমস্ত কিছুর প্রায় 60% মাটির সাথে মিশে গেছে। এবং অনেক সাংবাদিকরা এবং অনেক মহল থেকে ওটাকে একটা উন্মুক্ত কারাগার হিসাবে বর্ণনা করছে। এবং ওইখানকার প্রায় 85% মানুষ তার ঘর বাড়ি নেই, তারা বিভিন্ন ত্রাণ শিবিরে নিয়ে আশ্রয় নিয়েছে। এবং ইসরায়েল বাহিনী এমন যে যারা ত্রাণ নেওয়ার জন্য বিভিন্ন জায়গায় জড়ো হচ্ছে তাদের উপরে নির্বিচারে গুলি চালাচ্ছে, এরকম ঘটনাও ওখানে ঘটছে। তা সত্ত্বেও এই যুদ্ধ বন্ধ হচ্ছে না। এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদে এ যাবৎ যতগুলো যুদ্ধ বিরতির প্রস্তাব এসছে সেটা কার্যকরী করা যায়নি। এরকম পরিস্থিতিতে মানুষের প্রশ্ন, এই প্যালেস্টাইনের উপরে যে আক্রমণ কবে থামবে? এবং তারপরে মানুষ ভাবছে যে ওখানে এই যুদ্ধ চলছে ইসরায়েল আর প্যালেস্টাইনের মধ্যে, এই ইসরায়েল প্যালেস্টাইনের যুদ্ধের পিছনে কী ভূ রাজনীতি কাজ করছে। তাছাড়া এই ইসরায়েল রাষ্ট্র একটা জায়নবাদী রাষ্ট্রের কী করেই বা জন্ম হলো? এবং জন্মের পর থেকে প্যালেস্টাইনের সাথে যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্ব এ যাবৎ চলে আসছে, এর কারণই বা কী? এবং আমরা দেখতে পেলাম যে আমেরিকার বাইডেন সরকার তারা ভুকা মানুষের জন্য ওখানে ত্রাণ পাঠাচ্ছে, কিন্তু নিরাপত্তা পরিষদে যখন শান্তি প্রস্তাব হচ্ছে তাকে তারা ভেটো দিচ্ছে। ফলে তাদের এই দ্বিচারিতা কেন? কী স্বার্থ আছে তার এই যুদ্ধের মধ্যে? এই সমস্ত বহুবিধ প্রশ্ন আজকে মানুষের মনকে আলোড়িত করছে। এবং সর্বোপরি কথা যে আমরা জানি মধ্যপ্রাচ্যে যে ভূগর্ভস্থ যে তেল ভাণ্ডার, তাকে ভিত্তি করে বিভিন্ন সাম্রাজ্যবাদীর মধ্যে তার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার জন্য পরস্পরের প্রতি লড়াই লেগেই আছে। এবং তাকে ভিত্তি করে বহু যুদ্ধবিগ্রহ ইতিমধ্যে চলছে এবং আগ্রাসন চলছে। এই ইসরায়েল এবং প্যালেস্টাইনের যে যুদ্ধ চলছে তার পিছনে এই দ্বন্দ্ব কাজ করছে কিনা। সর্বোপরি কথা আমরা জানি মহামান্য লেনিন যিনি দেখিয়েছিলেন যে সাম্রাজ্যবাদী যুদ্ধের জন্ম দেয়। এবং আমরা দেখেছি যে সোভিয়েত রাশিয়ার পতনের পরপরই সাম্রাজ্যবাদীরা বিশ্বজুড়ে বহু যুদ্ধর ঘটনা ঘটিয়েছে এবং একের পর এক যুদ্ধ আমরা প্রত্যক্ষ করেছি। তাহলে এই যুদ্ধের অবসান কি করে হবে এবং আজকের এই যুদ্ধবিধ্বস্ত পৃথিবী কি করে শান্তি ফিরে আসবে, এই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের পিপলস ভয়েসের এডিটোরিয়াল টিমের ভূরাজনৈতিক বিশেষজ্ঞ গোবিন্দ কুমার সাহা মহাশয়। ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারে একটা ঘটনা ঘটলো, সেটা হচ্ছে প্যালেস্টাইন তার আগে অবধি ছিল অটোমান সাম্রাজ্যের অধীন। অটোমান মানে হচ্ছে কনস্টান্টিনোপল মানে আজকের দিনে ইস্তাম্বুল, মানে যেটা করে টার্কি। এরাই হচ্ছে শেষ মুসলিম প্যান ইসলামিজমের চর্চা করেছে বহু জায়গায়। সেখান থেকে ব্রিটেন প্যালেস্টাইনটা দখল করে নিল। এবার দখল করার পর যেহেতু তার আগে জায়নিজমের চিন্তা ভাবনা এসে গেছে, ফলে 1917 সালে ওদের ফরেন সেক্রেটারি মিস্টার ব্যালফোর রথচাইল্ডকে একটা চিঠি লেখে যে এবার আমরা ইহুদিদের জন্য বাসস্থান এই প্যালেস্টাইন ভাগ করে আমরা করতে পারবো। এটাকে বলা হয় ইতিহাসে ব্যালফোর ডিক্লারেশন। কিন্তু ব্যালফোর ডিক্লারেশন হলেও জিওনিজম থাকলেও খুব একটা ইহুদি তাতে আসেনি বা ক্লিয়ার কাট ভাগও হয়নি। এরপরে আসে পরবর্তী ক্ষেত্রে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। এই সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে যেহেতু জার্মানিতে ইহুদিরা ব্যাপকভাবে প্রসিকিউটেড হয়েছে, আরও কিছু কিছু দেশে যেখানে জার্মান দখল করেছে প্রসিকিউটেড হয়েছে, অনেক সায়েন্টিস্ট আমেরিকাতে চলে গেছে, তখন একটা ডিমান্ড হলো না এবার ইহুদিদের জন্য আলাদা হোমল্যান্ড চাই। তখন প্যালেস্টাইনটাকে ভাগ করা হলো 1948 সালে। ভাগটা ছিল কিন্তু 60% হচ্ছে প্যালেস্টাইনিয়ান অরিজিনাল পিপুলের জন্য, আর 40% হচ্ছে যারা ওই সব প্রসিকিউটেড দেশ থেকে এসে বসবাস করবে তাদের জন্য। এটা হচ্ছে সূচনা। আস্তে আস্তে যেহেতু জায়নিজম এক্সপ্যানশনিজম, এবার এক্ষেত্রে শুধু ব্রিটেন না, আমেরিকাও তখন সবচেয়ে বড় শক্তি হিসেবে সাম্রাজ্যবাদী দেশে অ্যাপিয়ার করে গেল, তার সাপোর্ট পেয়ে গেল। ফলে প্রচুর ইউরোপ, আমেরিকা, এই জার্মানি, অন্য অন্য দেশ থেকে দলে দলে ইহুদিরা এসে বসবাস
শুরু করলো। তখন সমস্যা হচ্ছে যারা আগের থেকে ওখানে ছিল তাদের ভার্চুয়ালি উচ্ছেদ করার মতো ব্যাপার হয়ে যাচ্ছিল ওই এলাকা থেকে। এবার 1948 সালে কিন্তু একটা যুদ্ধ হয়। কিছু কিছু আরব রাষ্ট্র ইনক্লুডিং সৌদি আরব, যদিও তারা আমেরিকার সাথে দরম মরম এটা মেনে নিতে পারেনি, কিন্তু যেহেতু আমেরিকা বরাবরই এর বড় সাপোর্টার, ফলে কি হলো আমেরিকান সাপোর্টে কিন্তু ইসরায়েল সেই যুদ্ধে জিতলো এবং অনেকটা আরও একটা ভূমি সে দখল করে নিল। তখন ওখানে একটা প্যালেস্টাইনে একটা বামপন্থী আন্দোলন, ইনফ্যাক্ট কমিউনিস্ট, বামপন্থী, গণতান্ত্রিক, এদের একটা জোট গঠিত হলো। তারা আন্দোলন শুরু করলো। পরবর্তী ক্ষেত্রে যে জোটের নেতা হয়ে গেল ইয়াসির আরাফাত, আল ফাতা। এবার আল ফাতা তারা কিন্তু কোনো রিলিজিয়াস গোষ্ঠী ছিল না, তাতে খ্রিস্টানরাও ছিল, ইনফ্যাক্ট কিছু কিছু ইহুদিরাও তাদের আল ফাতার সাপোর্টার ছিল। এবার আমেরিকা আর ইসরায়েল দেখলো আল ফাতা যদি এগোয় তাতে তো অসুবিধা, কারণ তখনও সোভিয়েত ইউনিয়ন আছে। এই হামাসকে কিন্তু আমেরিকা এবং ইসরায়েল টাকা দিয়েই তৈরি করলো একটা ধর্মান্ধ গোষ্ঠী। হামাসের যে অর্থ পয়সা এগুলো, এবং এদের কনসেন্ট্রেশন হচ্ছে গাজা ভূখণ্ডে। কারণ 1967 ইয়ম কিপুর যুদ্ধের পরে প্যালেস্টাইন দুটো ভাগ হয়ে গেছে, একটা হচ্ছে গাজা আর একটা হচ্ছে ওয়েস্ট ব্যাংক, পশ্চিম তট। এইবার এর মাঝখানে একটা সরু রাস্তা আছে, সেটা কিন্তু গার্ড দেয় আবার ইসরায়েল, মানে পুরো কিন্তু ব্লকড, আলাদা গার্ড দেয় ইসরায়েল। এবার কি হলো, এই গাজাতে কিন্তু হামাসের প্রভাবপত্তি বাড়তে লাগলো এবং এর পিছনে কিন্তু সৌদি আরবেরও মদত ছিল। কেন? কারণ সৌদি আরব তখন কিন্তু খানিকটা ওয়াহাবিজম, যেটা আর কি সুন্নি ইসলামে আছে, তার প্রচারের সাথে নিজেকে যুক্ত করে ফেলেছিল ওয়ার্ল্ড ওয়াইড। ফলে আস্তে আস্তে দেখা গেল যে গাজায় হামাসের সাপোর্টার বেড়ে গেল। পরে 90 দশকের পরে যেসব ইলেকশন হয়েছে দেখা গেছে গাজায় হামাস জিতছে, আর ওয়েস্ট ব্যাংকে কিন্তু এই আল ফাতার এখন যে লিডার আবু মাজিন ওরা গভর্নমেন্ট ফর্ম করছে। আর গাজায় যে যারা ইলেক্টেড হচ্ছে তারা হচ্ছে বেশিরভাগ হামাসের। আমেরিকার মিত্র ইসরায়েল শুধু আমেরিকার মিত্র না, মিডল ইস্টে আমেরিকার পুলিশ স্টেট ওটা। ইসরায়েল হচ্ছে আমেরিকার ইন্টারেস্টের রক্ষাকর্তা মিডল ইস্টে, আবার আমেরিকা হচ্ছে ইসরায়েলের রক্ষাকর্তা। কারণ আমেরিকার যত লেটেস্ট আর্মস থাকে সবই কিন্তু ইসরায়েলকে দেওয়া হয়। শুধু তা না, এই যে সাদ্দাম হোসেনকে উৎখাত করলো কি বলে যে ওয়েপন্স অফ মাস ডিস্ট্রাকশন আছে, কিন্তু কিছুই শেষ অবধি পায়নি। অথচ ইসরায়েলের কিন্তু অ্যাটম বোম আছে। আজ অবধি কিন্তু আমেরিকার ভেটোর কারণে কেউই সেখানে যে IAEA বলে একটা সংস্থা আছে যারা চেক করে, তাদের কিন্তু পাঠাতে পারেনি। মিডল ইস্টে এই সৌদি আরব, তারপরে ইসরায়েল আর US, এই যতবার সাদ্দাম বলো, যতবার গন্ডগোল বলো, এদের ভিতর কিন্তু একটা, এদের বলা হয় অ্যাক্সিস অফ এভিল। এরা কিন্তু এক কাটটা। ইভেন কি যে ISI গুলো তৈরি হয়েছিল, IS ইসলামিক স্টেট, তারও প্রথম দিকে মদত ছিল এই ইসরায়েল আর সৌদি আরবের, আমেরিকান মদত ছিল। ফলে IS কোনোদিন ইসরায়েলে অ্যাটাক করেনি, সৌদিতে অ্যাটাক করেনি। ওরা মূলত করত ইরাকে যেহেতু শিয়া অধ্যুষিত, ফলে এইসব জায়গায় ওরা অ্যাটাক করত। আরও একটা ডেভেলপমেন্ট হচ্ছে, একটা সময় ইসরায়েলের সাথে ওই মিডল ইস্টের মুসলিম দেশগুলোর কোনো কূটনৈতিক সম্পর্ক ছিল না। এখন কিন্তু অনেক সুন্নি কান্ট্রি, সৌদি থেকে শুরু করে UAE, এরা অনেকেই কিন্তু ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক মেনটেন করে। শুধু তা না, তাদের কাছে হাইটেক যেমন গোয়েন্দাগিরি করার জিনিস বা অস্ত্র, এগুলো কেনাকাটাও করে। এবার রিসেন্টলি যে যুদ্ধটা 7ই অক্টোবর শুরু করেছিল হামাসের অ্যাকচুয়ালি কি হয়েছে, পিঠ থেকে গেছে। কারণ ওখানকার মানুষের যদি তাদের সাপোর্ট ধরে রাখতে হয়, তাহলে তাদেরও কাউন্টার অ্যাটাকে যেতে হয়। কারণ গাজা হচ্ছে ভার্চুয়ালি একটা জেলখানা, এই হয়তো 2-3 কিলোমিটার চওড়া, 2-3 কিলোমিটার লম্বা, এরকম একটা কমপ্লিট একটা জেলখানা। সে ইচ্ছে করলেও কিন্তু ওয়েস্ট ব্যাংকে যেতে পারে না, এরকম একটা ব্যাপার। হিজবুল্লাহর সাথে কিন্তু যুদ্ধ হয় 2006 সালে ইসরায়েলের, তাতে কিন্তু ভার্চুয়ালি হিজবুল্লাহর কাছে হেরে যায়। কারণ ইসরায়েল দেখবা বেশিরভাগ মারে নিরীহ সাধারণ মানুষ
এবং বাচ্চা দুস্থ শরণার্থী শিবিরের লোক। কিন্তু হামাস যাদের মেরেছে বা আগে হিজবুল্লাহ যাদের তারা কিন্তু বেশিরভাগই আর্মি। ফলে ইসরায়েল যে ফোর্সটা অ্যাপ্লাই করে, প্রথম হচ্ছে একটা হচ্ছে হাইলি ডিসপ্রপোর্শনেট, সেকেন্ড হচ্ছে সেটা কিন্তু কোনো সামরিক লক্ষ্যের উপর না, তার 99% হচ্ছে সাধারণ মানুষের জীবন, সাধারণ মানুষের ঘরবাড়ি, সাধারণ মানুষ যে রিফিউজি ক্যাম্পে থাকে তার উপর। এবং প্রত্যেকটা ক্ষেত্রে তুমি যা বললে যে যখন শান্তি প্রস্তাব আসে তখন আমেরিকা সেটাকে ভেটো দেয়। আমেরিকা ভেটো দিতেই হবে, কারণ আমেরিকা তো যুদ্ধ চায়, আমেরিকা তার অস্ত্রের পরীক্ষাও চায় ইসরায়েলের মাধ্যমে। সে কিভাবে অ্যাক্ট করছে, কি করছে, সাম্রাজ্যবাদ যেহেতু নিউক্লিয়ার ওয়ারের ভয় আছে, সেহেতু এই মোমেন্টে বিশ্বযুদ্ধ বাধার চাইতে লোকালাইজ যুদ্ধ বাধার সম্ভাবনা বেশি, এবং সেটা সে বাধাতে থাকবে। তার পুরনো অস্ত্র খালি করা প্লাস তার নতুন অস্ত্র পরীক্ষা করা, তার তো একটা ল্যাবরেটরি চাই। ফলে সেটা চলতে থাকবে, কারণ পিপুল সেন্টিমেন্টে কিন্তু প্যালেস্টাইন, কমন পিপুল সেন্টিমেন্টে প্যালেস্টাইনটা আছে দুভাবে আছে। একভাবে হচ্ছে যেহেতু এখন হামাস ইসলামিক গ্রুপ, সারা বিশ্বে একটা ইসলামিক সেন্টিমেন্ট থেকে আসে। আর একটা হচ্ছে সেটা হচ্ছে ওয়েস্ট ব্যাংক এখনও কিন্তু যারা ডমিনেট করে তারা কিন্তু হচ্ছে ভার্চুয়ালি সেকুলার গ্রুপ, আল ফাতাহ, তার ভিতর বামপন্থীরাও আছে। বলে সেই দিক দিয়েও কিন্তু একটা সাপোর্ট আছে। এবার আমেরিকা বহুবার বলেছে এই রোড ম্যাপ তৈরি করে দেবো যাতে এই দ্বন্দ্ব না হয়। একটা বিষয় দাবি করা হয়েছিল যে যেটা বেশিরভাগ দেশ কিন্তু সাপোর্টও করেছিল ইউএনএতে, কিন্তু আমেরিকার ভেটোর জন্য সেটা কার্যকারী হয়নি। সেটা হচ্ছে ইসরায়েল যেহেতু 48 ভূমি দখল করেছে, 67 করেছে, আবার 70-71 করেছে, করে এখন ভার্চুয়ালি যা ল্যান্ড ছিল তার মোর দ্যান 80% হচ্ছে ইসরায়েলের আন্ডারে। যে দুটো সোভরেন স্টেট হবে, টু স্টেট পলিসি, যেটা কিন্তু ইনফ্যাক্ট ইয়াসির আরাফাতও মেনে নিয়েছিল। ফলে দুটো সোভরেন স্টেট হবে, একে অপরকে স্বীকৃতি দেবে। কারণ একসময় ইসরায়েল যেমন মানে না প্যালেস্টাইনি অস্তিত্ব, প্যালেস্টাইন আবার ওটা মানত না, তাতে কিন্তু রাজি ছিল, কিন্তু সেটাও কিন্তু হতে দেওয়া হয়নি। প্যালেস্টাইনি কিন্তু একটা পূর্ণ দেশ বলতে যা বোঝায় তা না, কিন্তু ইনফ্যাক্ট ইউএনএতেও তা না, যদিও বেশিরভাগ দেশের ফেভারে বক্তব্য রেখেছে, ফেভারে সাপোর্ট করেছে। এখন সমস্যাটা এমন জায়গায় যার সাথে একটা হচ্ছে এতদিন অবধি ছিল তেলের জিওপলিটিক্স, যেটা একটা বড় ফ্যাক্টর ছিল, কারণ এনার্জি সিকিউরিটিটা একটা বড় ফ্যাক্টর। প্যালেস্টাইন ইসরায়েলের দ্বন্দ্ব, এটা দুটো কমপ্লিট স্টেট, অনেকে ভাবে যে দুটো কমপ্লিট স্টেট হলে এই দ্বন্দ্বটা মিটে যাবে। অ্যাকচুয়ালি ইসরায়েলি এখন যারা বাস করে তারা আইদার ফার্স্ট জেনারেশন ও সেকেন্ড জেনারেশন, এরা সব ইউরোপ আমেরিকা থেকে আসা লোকজন, এবং এদের বেকার আছে সব আমেরিকায় যারা রথচাইল্ডের মতো যারা বিশাল বিশাল কর্পোরেট, এদের বেকার। আর যেহেতু ইসরায়েল একটু জ্ঞান বিজ্ঞানে বলো বা ইহুদিদের মধ্যে জ্ঞান চর্চার বিষয়টা আগের থেকেই ছিল, ফলে সেই দিক দিয়েও টেকনোলজিক্যালি অনেকটা এগিয়ে আছে। এখন প্যালেস্টাইনিয়ানরা হচ্ছে হোমলেস, কান্ট্রিলেস পিপুল। এখন এই যে এর বিরুদ্ধে যে লড়াইটা হামাস লড়ছে, এই লড়াইটার নেচারটা হয়ে গেছে কনজারভেটিভ, সমস্যাটা এইখানে। এবং সেটা কিন্তু ইসরায়েল আরবের, ইসরায়েল আমেরিকার দেখাতে সুবিধা হয়, যে জন্য অনেক সময় অন্য ধর্মের লোক মনে করে ও তো মুসলিমের ব্যাপার, কিন্তু প্যালেস্টাইনের শুরুটা কিন্তু এরকম ছিল না। প্যালেস্টাইনে যারা প্রথম দিকে আন্দোলন করেছে কমিউনিস্ট ছিল, লেফটিস্টরা ছিল, যেটা এখনও কিন্তু ওয়েস্ট ব্যাংকে আছে। ফলে ইসরায়েলের এই দিক দিয়ে জিওপলিটিক্সে একটা সাফল্য যে তারা হামাসকে প্রজেক্ট করতে পেরেছে। হামাস কিন্তু ইনডাইরেক্টলি তাদের হেল্প করে দিয়েছে, কারণ হামাসের কাছে যে অ্যাপিল, সেই অ্যাপিলে কিন্তু সারা ওয়ার্ল্ড নেই, সেই অ্যাপিলে কিন্তু ইসলাম আছে। যে জন্য ইয়াসির আরাফাতের আমলে প্যালেস্টাইনি প্রতি যে সাধারণ মানুষের সাপোর্ট, যেসব মিছিল টিছিল, তো এখন কিন্তু দেখবা কম, কারণ ওয়েস্ট ব্যাংক কম্পারেটিভলি চুপচাপ। মূল দ্বন্দ্বটা হচ্ছে গাজাতে। ফলে রাশিয়ার পতনের পর যেটা আমেরিকা খুব ট্যাক্টফুলি মিডল ইস্টে করেছিল, শিয়া সুন্নি ডিভিশন, তার থেকে সুন্নি মিলিটারিজম, যেমন লাদেনেরা, যেমন আইএস, তেমনি শিয়াদেরও বিভিন্ন বাহিনী আছে, যদিও ওই ধর্মীয় অর্থে অতটা অ্যাগ্রেসিভ না,
সেটা ওই সুন্নি মিলিটারিজমকে কাউন্টার করার জন্যই আসে। ফলে আমার যেটা মনে হয়, সাম্রাজ্যবাদ যতদিন থাকবে তার সেই শক্তি নিয়ে, যতদিন একটা সোশ্যালিস্ট শিবির আবার সেইভাবে অ্যাপিয়ার না করতে পারবে, ততদিন কিন্তু এই প্যালেস্টাইনের জনগণের দুঃখ দুর্দশার মোচন হবে না। এই কিন্তু বাড়তেই থাকবে।